এবার ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দিল ভারত। একদিনেই ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। উত্তরাঞ্চলে বড় বন্যার আশঙ্কা। ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি। নোয়াখালী, লক্ষ্মীপুরের নিম্নাঞ্চল প্লাবিত, প্রাণহানি বেড়ে ২৩। সচিবালয়ে নাশকতার অভিযোগে শতাধিক আনসারের নাম উল্লেখ সহ ৪,০০০ জনের বিরুদ্ধে মামলা, কারাগারে ৩৭৫ জন। উত্তরা থেকে স্বৈরাচারের মন্ত্রী হাসানুল হক ইনু গ্রেফতার। গোলাপ সাদ এবং শাকিল রূপার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর। ডক্টর ইউনূসের সরকারের প্রতি আস্থা পূর্ণ ব্যক্ত করে মির্জা ফখরুল বললেন, তার ভাষণে গণতন্ত্র উত্তরণের রোডম্যাপ আশা করেছিলাম। এবং মঙ্গলবার প্রত্যাহার হতে পারে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন। নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে শিগগিরই আবেদনের ঘোষণা। দর্শক, সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। দর্শক, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যার মধ্যেই ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার বিকেলে এসব গেট খুলে দেয়া হয়। এতে একদিনেই বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে এই সিদ্ধান্ত জানিয়ে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দিয়েছে বলে দাবি করেছে ভারত। সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানান, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ বেড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার ৭৭.৩৪ মিটার ওপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলে দেওয়া হয়। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ বলছে, পানির চাপ বাড়ায় ব্যারেজের নিরাপত্তার স্বার্থে ফিডার ক্যানেলে ৪০,০০০ কিউসেক ও ডাউনস্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। ভারতের পানিতে ডুবে যাওয়া বাংলাদেশের কয়েকটি জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ১১ জেলায় পানিবন্দী রয়েছে অন্তত ৪০ লাখ মানুষ। ত্রাণ সামগ্রীর অপেক্ষায় বানভাসীরা। দর্শক, সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ফেনী সদরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানিবন্দী ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলাবাসী। বন্যা কবলিত হয়েছে জেলার ৮ লাখ মানুষ। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছে ১,৫০,০০০ মানুষ। জেলা পর্যায়ে সেনাবাহিনীর একটি স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছে। এর বাইরে জেলার ২৫০ বেড হাসপাতালের বাইরেও ৭টি বেসরকারি হাসপাতালকে আমরা এই স্বাস্থ্য সেবার জন্য আমরা ওপেন করে দিয়েছি। এদিকে গোমতী ও কাকরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে দুর্ভোগে দিন কাটছে কুমিল্লার ১৪ গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ সহ বিভিন্ন উপজেলার অন্তত ৮ লাখ মানুষের। প্লাবিত হয়েছে ১৪ উপজেলার অন্তত ২৯৫টি গ্রাম। সবকিছু পানির তলে পড়ে গেছে, চাল ডাল ডাল সবকিছু পানির তলে। এইভাবে ঘর দরজা সবকিছু পানির নিচে গেছে তলায়। আর অনেক মাটির ঘর আছে ভাঙ্গি আমরা পড়ে দিছি। উজান থেকে নেমে আসা পানিতে প্লাবিত হচ্ছে লক্ষ্মীপুরের নতুন নতুন এলাকা। আশ্রয় কেন্দ্রগুলোতে বাড়ছে মানুষের সংখ্যা। সমন্বয়ের অভাবে সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আশেপাশে এখন পর্যন্ত কেউ ত্রাণ বা বিভিন্ন আশা যোগাযোগের কেউ করে নাই, বুঝছেন। ৩-৪ ফুট পানি বেড়ে গেছে। এখন আমরা এই পানিবন্দী অবস্থা আছে। এই দেখেন পানি আর পানি নামারও কোনো নিষ্কাশন নাই। মৌলভীবাজারে পানি নেমে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে বন্যার ক্ষত। ক্ষতির পরিমাণ এলজিডি সড়কে ৮৪ কোটি, সড়ক বিভাগে ৫০ কোটি, প্রাণী সম্পদে ৮৪ লাখ এবং মৎস্য খাতে ৭ কোটি টাকার মতো। আমরা গড় পানি আসলো, পানি বান্ধে লামছে গড়ের থেকে, আমরা বান্ধ হয়ে আসি। আমরা তো ফের লেগে গড় যাইতাম পারতাম না। রাস্তা আসি গড় ফেক বইতে পারি না, উঠতে পারি না, ঘুমাইতে পারি না, সড়কের বাজে ঘুমাই। এখন আওলাদ করিয়া ক্ষেত কৃষি করছিলাম, তাগুলো গেছে। এখন আমরা কেমনে চলতাম, কেমনে খাইতাম, বহুত মুশকিলের মাঝে আছি।
চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজানের আঞ্চলিক সড়ক তলিয়ে গেছে। ডুবে গেছে সড়ক ও ফসলের জমি, ভেসে গেছে পুকুরের মাছ। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। চলমান বন্যায় এ পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সচিব জানান, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে চলতি আগস্টে স্বাভাবিকের চেয়ে 40% বৃষ্টি বেশি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে 24 ঘন্টার মধ্যে ফেনী সহ অন্যান্য জেলায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে। আরও জানাচ্ছেন নুপুর মাহমুদ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সোমবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, জানায় আবহাওয়া অফিস। মঙ্গলবার থেকে কমে আসবে বৃষ্টিপাতের পরিমাণ। বঙ্গোপসাগরে যে লঘুচাপের সৃষ্টি হয়েছিল তা সরাসরি বাংলাদেশের উপর ছিল, তবে উত্তর বঙ্গোপসাগরে যে লঘুচাপের সৃষ্টি হয়েছে তা সরাসরি দেশের উপর নেই বলে জানান এই আবহাওয়াবিদ। বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হয়েছিল, গত 16 তারিখে একটা লঘুচাপ তৈরি হয়েছিল। তো লঘুচাপটা যখন বঙ্গোপসাগরে নর্মালি দেখা যায় লঘুচাপটা দেশের বাংলাদেশে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ বা ওয়েস্ট বেঙ্গল, কখনো উড়িষ্যা এই অঞ্চল দিয়ে উঠে যায়। তো এবারে যে লঘুচাপটা আমরা দেখলাম এটা বাংলাদেশের সরাসরি কিন্তু বাংলাদেশের উপর দিয়ে উঠছে এবং এটা কিছু সময় এটা বাংলাদেশের উপর অবস্থান করছিল। এদিন কারণ বাজারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে সংবাদ সম্মেলনে জানানো হয়, যদি ভারী বৃষ্টিপাত না হয় তবে 48 থেকে 72 ঘন্টার মধ্যে বাংলাদেশ বন্যামুক্ত হবে। ফারাক্কা কিন্তু আসলে একটা, আমরা যেটাকে বলি পানি আটকায় রাখে না, পানি ডাইভার্ট করে, একটু বলি ডাইভার্সন স্ট্রাকচার, অর্থাৎ শুষ্ক মৌসুমে পানি আটকায়, তারা পানিটা ডাইভার্ট করে নিয়ে যায়। বর্ষাকালে ফারাক্কা সাধারণত খোলাই থাকে এবং এই মুহূর্তে উজানের যে অবস্থা ফারাক্কার, আমরা অবশ্যই আমাদের কাছে 100% তথ্য নেই, কিন্তু হাইড্রোলজি বা আমরা বিজ্ঞান মতে যেটা বুঝে থাকি যে ফারাক্কার গেট এই মুহূর্তে সবগুলো খোলাই রয়েছে, অর্থাৎ পানি গেট খুলে দিয়ে বন্যা হয়ে যাওয়ার মতো এমন কোনো সিচুয়েশন ফারাক্কাতে নেই। শিগগিরই ফেনী জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে বলে আশার কথা জানায় আবহাওয়া অফিস। নুপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর 4 থানায় করা মামলায় 375 জন আনসারকে কারাগারে পাঠানো হয়েছে। শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আদালত। শাহাদাত নিশাতের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। চাকরি স্থায়ী করার দাবিতে রোববার সকাল থেকে আন্দোলনের নামে আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে 7 উপদেষ্টা, ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সহ কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে তারা। সমন্বয়কদের উদ্ধারে গেলে শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ হয়। এতে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 35 শিক্ষার্থী আহত হয়। এই ঘটনায় রাজধানীর শাহবাগ, রমনা, পল্টন ও বিমানবন্দর থানায় আনসার সদস্যদের বিরুদ্ধে 4টি মামলা করে পুলিশ। এইসব মামলায় শতাধিক নাম উল্লেখ করে অজ্ঞাত 4000-এর বেশি আনসার সদস্যকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে 375 জন আনসার সদস্যকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। ভাঙচুর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা, গাড়ি ভাঙচুর এবং গুরুতর জখম ইত্যাদির কারণে পল্টন, রমনা, শাহবাগ এবং বিমানবন্দর এই 4টি থানায় 426 জন আনসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 375 জনকে আদালতে উপস্থাপিত করা হয়। আসামিরা ন্যায় বিচার পাননি বলে অভিযোগ করেন তাদের আইনজীবীরা। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন অত্যন্ত মনোযোগ ও ধৈর্য সহকারে শুনেছেন, কিন্তু তারপরও আমরা জামিন চেয়েছি, কোনো আসামিকে জামিন দেয় নাই। জামিন নামঞ্জুর করে সিডব্লিউ আমলে তাদেরকে সকলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রোববার আনুমানিক 10,000 আনসার সদস্য সচিবালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। এদিকে আনসার সদস্যদের আঘাতে গুরুতর আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে রোববার সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে আনসার সদস্যরা। অবরুদ্ধ করে রাখা হয় সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের। অবরুদ্ধ ছিলেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমও। এক পর্যায়ে তাদের উদ্ধারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা রওনা হয় সচিবালয়ের দিকে। সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া হয় শিক্ষার্থী
ও আনসারদের মধ্যে। এতে হাসনাত সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সেনাবাহিনী। রাজধানীর উত্তরা থেকে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। রোববার আইন শৃঙ্খলা বাহিনী এ তথ্য নিশ্চিত করে। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় 14 দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। সরকারের পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। 14 দল নেতা রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর নামেও হত্যা মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে। গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপের 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এদিকে একই মামলায় 71 টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক চিফ রিপোর্টার ফারজানা রূপার আরও 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর আদাবর থানা পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক তাদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের উপস্থিতিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এই মামলায় তদন্ত কর্মকর্তা সবার জন্য 3 জন আসামির জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনে এবং আসামিদের আইনজীবীদের বক্তব্য শুনে আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে 7 দিন এবং শাকিল আহমেদ ফারজানার বিরুদ্ধে 5 দিন রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবারের মধ্যে জামায়াত ইসলামীর নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হবে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মোহাম্মদ মুনির। সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এদিকে দেশে কোনো লুটেরা গোষ্ঠী যেন ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারে সতর্কতার আহ্বান জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির সালেমউদ্দিন। সাবরিনা মজুমদারের রিপোর্ট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় জামায়াতের রাজনীতি। প্রজ্ঞাপন জারি করে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অথচ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হওয়ার কিছুদিনের মধ্যেই আবারও সক্রিয় জামায়াত ইসলামী ও এর অঙ্গ সংগঠন। সোমবার সুপ্রিম কোর্টে জামাত ইস্যুতে সংবাদ সম্মেলন করেন দলটির আইনজীবী শিশির মুনির। মঙ্গলবার এই প্রজ্ঞাপন বাতিল হতে পারে বলেই ইঙ্গিত দেন তিনি। সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। আজকে সরকারি ছুটির দিন। তাদের দেয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে, এমনকি আগামীকালকের মধ্যেই এই নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্য মতো কনফার্ম করেছে। কেবল রাজনৈতিক উদ্দেশ্যেই স্বৈরাচার হাসিনা সরকার দলটিকে নিষিদ্ধ করেছে বলে অভিযোগ আনেন তিনি। বাতিল করেছিল যে কয়টা কারণ, তার মধ্যে সর্বশেষ কারণ ছিল যে তাদের কাছে, তৎকালীন সরকারের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে জামায়াত ইসলামী এবং তার অঙ্গ সংগঠনগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অথচ কি ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, কি সেই সন্ত্রাস, কি সেই অ্যাক্টিভিটি, এই মর্মে কোনো ব্যাখ্যা তৎকালীন সরকার দেয়নি। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের পর কোনো লুটেরা গোষ্ঠী যাতে ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সচেতন থাকতে আলেমদের প্রতি আহ্বান জানান জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির। বাংলাদেশে আর কোন চাঁদাবাজ দল বা নেতৃত্ব, কোন লুটেরা, লুটতরাজকারী, ভাঙচুরকারী, অগ্নিসংযোগকারী, মানবতার দুশ্মন, কোন অসৎ চরিত্রবান নেতৃত্বকে, কোন দলকে বাংলার ছাত্র জনতা আর গ্রহণ করবেন না। রাজধানীর বাড্ডায় এক অনুষ্ঠানে এ সময় সেলিম উদ্দিন বলেন, দেশকে সঠিক পথে নেতৃত্ব দিতে ছাত্রদের পাশে থাকবে জামায়াতে ইসলামী। এদিকে আনসার সদস্যদের হামলায় আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেলে দেখতে যান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা করে বড় অন্যায় করেছে তারা। ভবিষ্যতে শিক্ষার্থীদের গায়ে হাত দিলে আর সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। একটা কাঙ্ক্ষিত গণবিপ্লবকে বিফল করে দেওয়ার জন্য যে কোনো দিক থেকেই যে আসুক, গোটা জাতিকে এর ব্যাপারে সোচ্চার সজাগ থাকতে হবে
এবং কেউ অপতৎপরতা চালালে সেটাকে বন্ধ করে থামিয়ে দিতে হবে। রাষ্ট্র সংস্কারে আরো সময় লাগবে উল্লেখ করে জামাত আমির বলেন, সময় এখন ধৈর্য ধরার, তা না করলে সবার জন্যই অপেক্ষা করছে কঠিন বিপদ। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত জানিয়ে তাদের প্রতিহত করতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচন ও রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপি রোডম্যাপ আশা করেছিল বলেও জানান তিনি। এদিকে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মাজহারুল ইসলামের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি বিজেপির স্মরণ সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে রোডম্যাপ আশা করেছিল বিএনপি। নির্বাচনের জন্য যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষার কথাও জানান তিনি। তাদের কাছে এই দেশের মানুষের প্রত্যাশা তো আকাশচুম্বী প্রত্যাশা। এই ভয়াবহ ফ্যাসিবাদের পরে এমন একটা নির্বাচন তারা দেবেন যে নির্বাচনটা একেবারে অবাধ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে। আর এর মধ্যে যত জঞ্জাল আছে সেই জঞ্জালগুলোকে সাফ করবেন। সচিবালয়ে আনসারদের গোলযোগের ঘটনাকে অশনি সংকেত উল্লেখ করে তিনি বলেন, পরাজিত শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের প্রতিহতে জনগণকে সতর্ক থাকতে হবে। যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সেই চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য। তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন, এই বিষয়গুলোকে কখনই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। শিক্ষার্থীদের অযথা বল প্রয়োগ করে কাউকে পদত্যাগে বাধ্য না করার আহ্বানও জানান বিএনপি। এ সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি। আপন অপু, দেশ টিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ৮ মন্ত্রী সহ সাবেক ১৪ এমপির ব্যাংক হিসেব এবং লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। একই সাথে এনবিআর থেকে আয়কর নথি তলব করেছে দুদক। এর মধ্যে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি একটি হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন আগেই। ১৪ এমপির মানি লন্ডারিং সংক্রান্ত বিষয় ও মোট সম্পদের তদন্তে উদ্যোগ নিয়েছে দুদক। ফখরুল ইসলামের রিপোর্ট। গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ৮ মন্ত্রীর সম্পদের হিসাব, আয়কর নথি চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া ৮ মন্ত্রীর বিদেশে টাকা পাচার সংক্রান্ত তথ্য জানতে চেয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দেয় দুদক। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ ৮ জনের বিরুদ্ধে তদন্তে এমন উদ্যোগ নেয় দুর্নীতি দমন কমিশন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আরও ৬ সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধেও দুর্নীতি তদন্তে বিএফআইইউকে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন। একই সাথে সাবেক এমপি নুরি আলম চৌধুরী, সাবেক এমপি মামুনুর রশিদ কিরণ সহ ৬ জনের সম্পদ অনুসন্ধানে জাতীয় রাজস্ব বোর্ডকেও চিঠি দেওয়া হয়। এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক কয়েকজন সংসদ সদস্যের দুর্নীতি অনুসন্ধানে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনের উত্তর পূর্ব এবং দক্ষিণাঞ্চলে একযোগে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, সোমবার ২ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এতে নিহত হন অন্তত ৫ জন, আহত আরও ৩৭ জন। এ অবস্থায় রুশ সামরিক অবস্থানে পাল্টা হামলা চালাতে পশ্চিমা মিত্রদের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। রাহান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইউক্রেনের রাজধানী কিয়েভ জুড়ে ঘটছে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা। স্থানীয় সময় সোমবার সকালে কিয়েভের বিভিন্ন স্থানে কয়েক দফা সিরিজ হামলা চালিয়েছে মস্কো। রুশ বাহিনীর অব্যাহত বিমান হামলার কারণে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে ইউক্রেন। ওডেসা ও জাপোরঝিয়া শহরের দক্ষিণাঞ্চলের গভর্নর এবং খার্কিভের উত্তরাঞ্চলের গভর্নর টেলিগ্রামে বার্তা দিয়ে বিস্ফোরণ কবলিত এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের চেরনিহিভ, সামি, খার্কিভ এবং দোনেস্ক অঞ্চলে শতাধিক ড্রোন ও মিসাইল হামলার দাবি করেন দেশটির রাষ্ট্রপ্রধান।
ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টে প্রাণ হারিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা রায়ান ইভান্স। হামলায় আহত হয়েছে আরও 2 সাংবাদিক। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ সারাদিন রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, এতে সাংবাদিক হতাহতের ঘটনা ঘটে। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হামলা হয়। হামলায় নিহতের ঘটনায় আমি ব্যথিত। নিহত ও আহতের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কুর্স্ক অঞ্চলের 3 কিলোমিটার পর্যন্ত গভীরে প্রবেশ করেছে। সেখানে আরও 2টি বসতির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন বলে জানান জেলেনস্কি। ট্রাম্পের ফোন কল পেয়েছি, সেই সময় তিনি আমাদের সাথে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি যুদ্ধ বন্ধ করার জন্য এবং ইউক্রেনকে জয়ী হওয়ার পথে সহায়তার প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেন। আমি তার কাছ থেকে সরাসরি বার্তা পেয়ে আনন্দিত। তবে জেলেনস্কির এই দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ। গোলরক্ষক আসিফের দৃঢ়তায় আসরের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। নেপালের আনফা কমপ্লেক্সে নির্ধারিত সময়ে খেলা 1-1 গোলে ড্র ছিল। শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে বুধবার মাঠে নামবে মারুফুল হকের শিষ্যরা। তৌসিফুল হাসানের ম্যাচ রিপোর্টে দেখুন বিস্তারিত। নেপালের আনফা কমপ্লেক্সে ফাইনালে ওঠার লড়াইতে মুখোমুখি 2 প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ। প্রতিবেশী হলেও সাম্প্রতিক পরিসংখ্যানে 2 দলের মাঝের লড়াইটা নিজেদের আধিপত্য বিস্তারের। সেখানে শুরুর আলো কেড়ে নিয়েছিল ভারত, ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। তবে মারুফুল হকের শিষ্যরাও পাল্টা আক্রমণে নিয়েছে খেলার নিয়ন্ত্রণ। ম্যাচের 36 মিনিটে ভারতের ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডি বক্সে ঢুকে পড়েন বাংলাদেশের জার্সি নাম্বার 7 রাহুল। ফার পোস্টে দারুণ শট ভারতের কিপারের হাত ছুঁয়ে চলে যায় আসাদুল মোল্লার পায়ে। দলকে লিড এনে দিতে কোনো ভুল করেননি রাইট উইঙ্গার আসাদুল। প্রথমার্ধে সেই 1 গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। সেকেন্ড হাফের শুরু থেকেই আবারও চালকের আসনে ভারত। দারুণ পাসিং প্রেসিংয়ে ম্যাচের মোমেন্টাম নেয় নিজেদের করে। 65 মিনিটে প্রতিপক্ষের ফরওয়ার্ডকে প্রতিহত করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের অধিনায়ক কিপার মেহেদী হাসান শ্রাবণ। বদলি গোলরক্ষক হিসেবে মাঠে নামেন মোহাম্মদ আসিফ। লাগাতার আক্রমণের জটলায় 75 মিনিটে ভারতকে সমতায় ফেরান অধিনায়ক রিকি হোবাম। একের পর এক ভুল সিদ্ধান্তের মহড়া বাংলাদেশের আসাদুল রাহুলদের। ইনজুরি সময়ে রেফারির সাথে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন বাংলার ডিফেন্ডার কামাকাই মার্মা। নির্ধারিত সময় শেষে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারের শুরুতেই আলো ছড়ান আসিফ। থাংলাংসুনের শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দেন। এরপর একে একে 4 শটে বাংলাদেশের পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম মঈন, শাকিল আহাদ তপু ও আশরাফুল হক আসিফ লক্ষ্য ভেদ করেন। আর ভারতের 3 জন জালের দেখা পাওয়ার পর আকাশের পঞ্চম ও শেষ শট পা দিয়ে ফিরিয়ে দিয়েই বাংলাদেশকে বাঁধনহারা উল্লাসে মাতান আসিফ। গেল আসরে শিরোপা হাতছাড়ার প্রতিশোধটা এবার তাদের সেমিতে হারিয়েই নিল মারুফুল হকের দলটা। ফাইনালে শিরোপার মঞ্চে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যা। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।